নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজাকার ইউনূস যেন তেন প্রকারেও ক্ষমতায় থাকতে মরিয়া। তাই একটা কথা বলি, বাংলাদেশের নির্বাচনে যে সরকারই আসুক না কেন সেটা ভারত বিরোধী সরকার হবে এবং পশ্চিমবঙ্গে তার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। যেহেতু পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 2200 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে, প্রায় 500 কিলোমিটার সীমান্তে এখনো কিন্তু কাঁটাতার দেওয়া হয়নি, জমি জটে আটকে রয়েছে। ডক্টর সরকার, বাংলাদেশ জুড়ে যা চলছে, সংবাদপত্র প্রথম আলো, ডেলি স্টার, ভাঙচুর, এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার দায়ে পিটিয়ে খুন করা, আগুন জ্বালিয়ে দেওয়া, এক বিএনপি নেতার নাবালিকা কন্যাকে জ্যান্ত দগ্ধ করে দেওয়া, আপনার কি মনে হয় যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস, আমি কৌশিক বসুর মতো বিদগ্ধ অর্থনীতিবিদদের কথা শুনেছিলাম, পড়েওছিলাম, তারা বলেছিলেন যে ইউনূসের হাতে বাংলাদেশ সুরক্ষিত থাকবে। এখন দেখছি যে তাদের সব বিশ্বাস ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। ইউনূসকে অনেকে বলছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। কিভাবে দেখেন? আমার যেটুকু কি বলবো, কিছু চিন্তা ভাবনা, কিছু হয়তো খানিকটা যে একেবারে আবেগ নেই বাংলাদেশের বিষয়ে তা নয়, খানিকটা আবেগ খানিকটা ইতিহাস মিশিয়ে আমার দু একটা অবজারভেশন হলো যে যে দেশের জন্মলগ্ন বা যে দেশের উৎপত্তির চিন্তা ভাবনার মধ্যে অনেক ভেজাল থাকে, সেই দেশ এবং তার সমাজকে মানে একটা পরিণতভাবে গড়ে উঠতে তারা কখনোই পারে না। এবং দুর্ভাগ্যবশত আজকে পাকিস্তান বা সেই যে টু নেশন থিওরির কনসেপ্ট থেকে কি হিন্দুদের প্রতি আমাদের বিদ্বেষ, হিন্দু সমাজ থেকে আমাদের আলাদা হতে হবে, যে তারা আমি আমি অপর আরেকজন মানুষকে হিংসা করি, তাকে ভালোবাসি না, তাদের সঙ্গে আমি থাকতে পারবো না, যাদের সঙ্গে হয়তো নানান সুখ দুঃখে আমরা সামাজিকভাবে হাজারো হাজারো বছর কাটিয়েছি। এইটা কোনো দেশের ফর দ্য ক্রিয়েশন অফ আ কান্ট্রি, হেট্রেড ইজ নট এনাফ। যে আমি খালি তোমাকে প্রতিহিংসা করি, আমি আমি হিন্দুকে প্রতিহিংসা করি, আমি আমি গান্ধীকে, নেহেরুকে, সেই যুগের প্রত্যেক ভারতবাসী সম্বন্ধে যারা চিন্তা করেছেন, হ্যাঁ এই কথাটা ঠিক, ব্রিটিশ উস্কানি দিয়েছিল, সবই করেছিল। নাম্বার ওয়ান ইজ যে ইট ইজ এ ভেরি ডিফেক্টিভ বার্থ। আমরা মেডিসিনে একটা কথা বলি, সেটাকে বলে কনজেনাইটাল অ্যাবনর্মালিটি। যে তুমি জন্ম থেকে তোমার মধ্যে অনেক ডিফেক্ট আছে, এবং এই ডিফেক্টটা তার উপলব্ধির মধ্যে, এই ডিফেক্টটা তার অন্তরাত্মার মধ্যে। কারণ তারা প্রতিনিয়ত, তুমি পাকিস্তানে প্রচুর ভালো লোক আছে, বাংলাদেশেও প্রচুর ভালো লোক আছে, কিন্তু তাদের তুমি যদি গোষ্ঠীবদ্ধ চিন্তা দেখো, সেই চিন্তার মূল ব্যাপার হলো যে কি কি কারণে কার কার ওপরে তাদের রাগ আছে, কার ওপরে তারা চোখে সহ্য করতে পারে না, কাকে তারা পেলে ছিঁড়ে খাবে। তো মেন কথাটা হলো, ওটা বহুদিন আগে গ্রিক ফিলসফিতে বলা হয়েছিল যে হেট্রেড ইজ নট এনাফ ফর দ্য বার্থ অফ আ কান্ট্রি, নাম্বার ওয়ান। নাম্বার টু ব্যাপার হলো যে ধরো আমরা, যেমন আমার মনে পড়ে তখন আমরা ওই ক্লাস 6-7-এ পড়ি, তখন 71-এর যুদ্ধ যখন হচ্ছে, অর্থাৎ আমরা নিশ্চয়ই ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের ওয়ান অফ দ্য হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে 71-এর যুদ্ধতে মুক্তিবাহিনীকে সাহায্য করে, মুক্তিবাহিনী কতটা যুদ্ধ করার ক্ষমতা রাখতো আমার খুব সন্দেহ আছে, কারণ ক্লাস 7-8-এ 6-7-এ পড়লেও আমরা সেই সময়টা খুব ডিটেলে ফলো করেছি। যে ইট ওয়াজ বেসিক্যালি, তারা আজকে যতই কথাটা শুনলে অ্যালার্জির মতো চিরচিরিয়ে ওঠে, যে ইট ইজ দ্য ভিক্টরি অফ দ্য ইন্ডিয়ান আর্মি ওভার নিয়ার ইস্ট পাকিস্তান। তো এই যে ঘটনাটা ঘটলো, তুমি আরেকটা কথা, প্রথম কথা হলো যে জন্মলগ্ন থেকে তাদের একটা কনজেনাইটাল অ্যাবনর্মালিটি আছে, এবং এইভাবে একটা দেশ টিকে থাকবে না। ধরো
পাকিস্তান তাও খোঁড়াতে খোঁড়াতে তার হাত পা অ্যাম্পুটেশন হয়ে গিয়ে সে কোনো মতে এখন ৭৭ বছরে পড়েছে। বাংলাদেশ কত বোধহয় 50-এর কাছাকাছি, 50 সবে পেরোলো। বাংলাদেশ এই কনস্ট্রাক্টে টিকতে পারবে না। দ্বিতীয়ত, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল ইন্দিরা গান্ধী ভারতবর্ষের দাক্ষিণ্যে, এবং আলেকজান্ডারের সময় থেকে যদি চিন্তা করো, তুমি যদি ইজিপ্টের সময় থেকে চিন্তা করো, পৃথিবীর ইতিহাসের পাতা উল্টে আমাকে একটা এক্সাম্পল বলো যে একটা দেশ অন্য দেশের তার অন্য একটা আক্রমণকারী দেশকে পরাজিত করে একটা দেশকে স্বাধীন করে সেই দেশটাকে স্বাধীন করে রেখে চলে। ঠিক এরকম পৃথিবীর নেভার হ্যাপেন। আমার আমার সীমিত, আমি যতটা না ডাক্তারি পড়ি বর্তমানে হয়তো তার থেকে বেশি একটু ইতিহাস পড়ি, তো আমি কোনোদিন ইতিহাসে আই হ্যাভ নট ফাউন্ড আ সেকেন্ড এক্সাম্পল। ঠিক। আর মানে তোমার পৌরাণিক গল্পে হয়ে থাকতে পারে, বাস্তবিক ইতিহাসে কোনোদিন হয়। সুতরাং বাংলাদেশ প্রথমত সৃষ্টি হলো হিন্দুদের ওপর তারা আক্রোশ থেকে। সেই হিন্দু আক্রোশ সাময়িকভাবে তারা ভুলে গিয়ে আমাদের হাতে সাহায্য নিয়ে তারা স্বাধীন হলো। কেন স্বাধীন হলো? কারণ এক কথায় পাঞ্জাবি পাঠান মুসলিমরা তাদের পোকা মাকড় নিম্ন শ্রেণীর মানুষ বলে মনে করতেন। আর যদিও সেই সময় এখনো আমি হয়তো তোমাকে 2-3টে মুজিবুর রহমানের ভাষণ মুখস্থ বলে দিতে পারবো, কিন্তু কথাটা হলো যে তাকে শ্রদ্ধা করেই বলছি, মুজিবুর রহমানও খুব একটা সোজাসিধে মানুষ ছিলেন না। একদমই নয়। আমি ওনার আত্মজীবনী পড়েছি, আনফিনিশড মেমোয়ার। হ্যাঁ, আমি আমি মুজিবুর রহমানকে নিয়ে চর্চা করেছি। সেই কি একটা বলতো না, কানে বিড়ি মুখে পান, আমি চাই পাকিস্তান। যে মানুষটা সুরাবর্দির ছায়া সঙ্গী ছিল, তো যাই হোক, সেই মানুষটা এখন তুমি মেনে নিতে পারো যে সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির গতি প্রকৃতি পাল্টায়, যে মুজিবুর রহমান ভারত প্রাণ হয়ে গেলেন 70 থেকে 71-এ, সেই মুজিবুর রহমান 45-46-এ ভারত প্রাণ মোটেই ছিলেন না। হ্যাঁ, দ্যাট ওয়াজ এবং এইটা তুমি, আমার মনে হয় যে ইন্দিরা গান্ধী তার পলিটিক্যাল শ্রুডনেস এবং উইজডম নিয়ে, যে তখন তো দেখো ভারতবর্ষের হয়তো আর্মি গিয়ে ঠেঙিয়ে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, কিন্তু কথাটা হলো ভারতবর্ষ নিশ্চয়ই কোনোদিন ভেবে দেখেছিল যে বাংলাদেশকে অ্যাজ আ ভ্যাসেল স্টেট করে রাখাটা, কারণ ওই রকম তখন কত জনসংখ্যা ছিল, 10 কোটি খ্যাপাটে লোককে সঙ্গে করে, যাদের সঙ্গে একটা রিলিজিয়াস ক্যাজম তো আছেই, ডিফারেন্স তো আছেই। তো সেইটা হয়তো ইন্দিরা গান্ধী খুব একটা এন্টারটেইন করেননি। কিন্তু তুমি যদি মিলিটারি হিস্ট্রির দিক দিয়ে চিন্তা করো, তাহলে অবশ্যই আমাদের উচিত ছিল যে কোথাও বাংলাদেশ সম্বন্ধে আমাদের স্টিয়ারিং ব্রেক অ্যাক্সিলারেটরে একটা কন্ট্রোল রাখা উচিত ছিল আর কি। কারণ আলটিমেটলি তুমি যদি ইতিহাসের ব্যালেন্স শিট চিন্তা করো, তুমি একটা হস্টাইল দেশকে ভেঙে 2টো হস্টাইল দেশকে তৈরি করবে, রাইট? এবং তুমি মার্জনা করো, তুমি বাংলায় কথা বলছি, কিন্তু খ্যাপাটে পাঠানের থেকে অকৃতজ্ঞ বাঙালি অনেক বেশি বিপজ্জনক। একদম অনেক বেশি বিপজ্জনক। মানে অকৃতজ্ঞ বাঙালি এবং যে বাঙালির মূল্যবোধহীন অকৃতজ্ঞ বাঙালি যে কত পাশবিক হতে পারে, তার ইতিহাসের রন্ধ্রে রন্ধ্রে তার এক্সাম্পল ছড়িয়ে আছে। এখন বাংলাদেশে যেটা চলছে ডক্টর সরকার, এটা এথনিক ক্লিনজিং তো তারই উদ্যোগ না। এটা দেখো, এটা আমি একটা কথা বলবো যে ইউনুস ইজ আ ফ্র্যাঙ্কেস্টাইন, এবং ইউনুস ইজ আ ফ্র্যাঙ্কেস্টাইন ক্রিয়েটেড বাই হাসিনা, রাইট? কারণ মোহাম্মদ ইউনুসের সঙ্গে অ্যাক্রস দ্য টেবল আমি 1 ঘন্টা বসে কথা বলেছি। তিনি 2008-এ না কবে বোধহয় নোবেল প্রাইজ পেলেন। তো সেই সময় ধরো আমাদের বিভিন্ন হেলথ, তখন আমি ডক্টর শেঠির সংস্থার সঙ্গে, এবং যেহেতু আমারও একটা চট্টগ্রামের ইতিহাস আছে এবং আমি খুব সামান্য লোক, তাদেরও চট্টগ্রামের লোক, তো আমাকে যেতে হতো, এবং আমি ওনাকে সঙ্গে করে একই ফ্লাইটে কলকাতায় নিয়ে এসে একটা সম্বর্ধনা সভা আমরা দিয়েছিলাম। আচ্ছা।
দ্য ক্রিয়েশন অফ ইউনুস, তোমাকে যদি হিস্ট্রিতে বুঝতে হয় যে ক্রিয়েশন অফ ইউনুসের সৃষ্টির সঙ্গে সঙ্গে আর একটা পৃথিবীতে তার জোড়া আছে, এবং এই পৃথিবীতে তার আরেকটা কম্পারেটিভ এক্সাম্পল হচ্ছে আয়াতুল্লাহ খুমেনি। আয়াতুল্লাহ খুমেনির এমন কিছু স্টেচার ছিল না, হ্যাঁ, সে আমাদের ওই একটা একটা ওই ওই রামদেব এটা সেটা বাবাজি টাইপের একটা লোক ছিল। তাকে খুঁচিয়ে খুঁচিয়ে রেজা পেহেলভি তাকে আয়াতুল্লাহ খুমেনি করেছিল। যেরকম যেরকম ইন্দিরা গান্ধী ভিন্দ্রনওয়ালেকে তৈরি করেছিলেন, সেই রকম হাসিনা তৈরি করেছে ইউনুসকে। কারণ হাসিনারও দেখো রাজনৈতিক খিদে কেন জানি না মানুষের শেষ নেই। যখন সে প্রায় মনোপলি পাওয়ার ক্লেম করতে, হাসিনা তো অনেকদিন অপেক্ষা করেছিলেন পাওয়ারের জন্য, খানিকটা মমতা ব্যানার্জির মতো। দুজনের মধ্যে একটা ধৈর্য ছিল। হ্যাঁ, হাসিনা ওয়াজ ফ্রাস্ট্রেটেড ফর আ লং টাইম, বিদেশে টিদেশে থেকে এই এরশাদ বিএনপি হানা টানা 4 হাত ঘোরার পরে তার কাছে ক্ষমতা এলো, এবং ক্ষমতায় এসেই যেটা হাসিনা দেখলেন যে এর মধ্যে ইউনুস এই নানান রকম পুরস্কার পেয়ে তিনি একটা সাংঘাতিক সেলিব্রিটি কাম ইন্টেলেকচুয়াল সেলিব্রিটি হয়ে এসছেন, এবং বাই দ্যাট টাইম ইউনুসের একদিকে গ্রামীণ লোন, একদিকে গ্রামীণ ব্যাংক, একদিকে টেলিনর, এই প্রত্যেকটা জমিয়ে বসেছে। আমি সেই সময় ওর গ্রামীণ ওই ব্যাংকের হেডকোয়ার্টার্সে বসে ইউনুসের সঙ্গে নানান বিষয় নিয়ে 1 ঘন্টা কথা বলেছি। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনভারসেশন, খুব স্মুথ, খুব সুন্দর কথা বলতেন। আর বাই নো মিনস পৃথিবীতে কোনো টেপ ফিতে দিয়ে তুমি মাপলে তুমি ইউনুসকে ইকোনমিস্ট বলতে পারো না। ঠিক। হ্যাঁ, কারণ ইউনুসের নানান কাজের মধ্যে ইউনুস কোনোদিন 5 পাতা লেখেননি অ্যাবাউট দ্য ফিউচার ইকোনমিক ম্যাপ অফ বাংলাদেশ। এবং আলটিমেটলি সবাই জানে যে ওর গ্রামীণ ব্যাংক বা মাইক্রো ফাইন্যান্সিং নিয়েও প্রচুর 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 সমালোচনা বা ক্রিটিসিজম আছে। এখন তুমি যদি ছেড়ে দিতে, দেখো তোমার ক্ষমতার লোভেরও তো একটা সীমা থাকবে। ইউনুস চট্টগ্রাম অঞ্চলে জনপ্রিয় হচ্ছে, পৃথিবী তাকে মাইক্রো ফাইন্যান্সিং হাততালি দিচ্ছে, ও নরওয়ের সঙ্গে গপ্পসপ্প করে একটা মোবাইল ফোন কোম্পানি করেছে। মেনে নাও যে ইউনুস কিছু ট্যাক্স ফাঁকি দিচ্ছে, প্রফিট হাতাচ্ছে, তো সেটা কি তোমার মুজিবের পরিবার সেটা করেনি? প্রত্যেকে করেছে। তো আননেসেসারিলি হাসিনা সেই কর ফাঁকি এটা সেটা কোম্পানি নানান রকম মানে ফাঁদে ফেলতে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ইউনুসকে, তোমাকে ঠিক আছে ও ও ভাষণ দিক ইন্টারন্যাশনাল ফোরামে যা অমুক পাক নোবেল প্রাইজ পেয়েছে। আরে ভাই, ইউনুস যখন নোবেল প্রাইজ হাতে নিচ্ছে তখন তো ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিল। হ্যাঁ, তখন তো আর সেই ইসলামিক মন্ত্র পড়েনি। তো সেই ইউনুসকে খুঁচিয়ে খুঁচিয়ে একটা খ্যাপা কুকুর তৈরি করেছে এই আওয়ামী লীগ এবং হাসিনা। তারপরে তখন দেখো, তুমি যখন ইউনুসের ব্যক্তিত্ব অস্তিত্ব সবকিছু নিয়ে তুমি ওইভাবে লোকটাকে, অ্যান্ড দেন ইউনুস বিকেম আ কালচার, যাকে একটা ইংরেজিতে, আমি অন্য অসম্মান করে বলছি না, ইংরেজিতে একটা এক্সপ্রেশন আছে, তাকে বলে রেবিড ডগ। ইউনুস তখন তার যেটুকু শিক্ষা দীক্ষা কালচার ছিল সেগুলো জলাঞ্জলি দিয়ে ইউনুসের পুরো জীবনটা হয়ে গেল অ্যান্টি আওয়ামী লীগ ইকুয়াল টু অ্যান্টি ইন্ডিয়া। আর ভারতবর্ষ যে কার্ডিনাল মিস্টেকটা করেছে ভারতবর্ষ, বিশেষ করে দ্বিতীয় হাসিনা সরকারের পরের থেকে, আমি বোধহয় ওদের দ্বিতীয় না কোন ইলেকশনটা হাসিনা লড়ছিলেন, তার আশেপাশে একটা সময় আমি 2 দিন বাংলাদেশে ছিলাম। হ্যাঁ, আমি তোমাকে বলছি যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো ইলেকশন, বিধানসভা ইলেকশন বা কি সব হয় না, আমাদের পঞ্চায়েত ভোট হয়, খুব শান্তিপূর্ণ এক্সারসাইজ হয়। আমাদের ইলেকশন ওর তুলনায় হচ্ছে নিকো পার্কের পিকনিক আর কি। ওরা যেভাবে ইলেকশন, কিন্তু ট্র্যাজেডিটা কি? ট্র্যাজেডিটা হচ্ছে তার মধ্যে আমরা অকাতরে ভারতবর্ষকে ইনভলভ হতে দিয়েছি।
ঠিক। আজকে কিছু কিছু মানে ক্ষিপ্ত এক্সট্রিমিস্ট অশিক্ষিত ছেলে মেয়েগুলো গালিগালাজ দিতে আমাদের খারাপ লাগছে, হুম, কিন্তু কন্টিনিউয়াসলি এক দশকের ওপর থেকে ভারতবর্ষ সেখানে জামা বেচেছে, অমুক বেচেছে, টুথপেস্ট বেচেছে, অমুক করেছে, হাসপাতাল করেছে, হেলথে ট্রেড করেছে, তখন কিন্তু মানুষের মধ্যে ওরাও করে খাচ্ছে আমরাও করে খাচ্ছি। হুম, তাহলে ভারত ফর মোর দ্যান 10 ইয়ার্স এই যে ফরেন পলিসিটা, যে একেবারে আমরা আওয়ামী লীগ এবং হাসিনার হাঁড়ি হেঁচেলে ঢুকে পড়লাম, দ্যাট ওয়াজ এ গ্রেট মিস্টেক। থ্যাংক ইউ এবং- ডক্টর সরকার, থ্যাংক ইউ। আর একটা কথা বলে তোমাকে আমি শেষ করব, যে বর্তমান দিল্লি সরকার যেন এই অভিজ্ঞতা থেকে একটা অভিজ্ঞতা নেয় যে বাঙালিকে বাদ দিয়ে কোনোদিন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হবে না। ঠিক। দিল্লি কোলাকুলি করলে বাঙালির সঙ্গে সম্পর্ক হয় না। ভবিষ্যৎ যদি আর একটা সুযোগ দেয় দুই বাংলার মধ্যে একটা সম্পর্কের জন্য, সেটা বাঙালির মধ্যে দিয়েই হতে হবে। থ্যাংক ইউ ডক্টর সরকার, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.